জব স্টাডি চ্যানেলে স্বাগতম। আজকে রয়েছে ধারাবাহিক আয়োজন টানা মুখস্থ এর পঞ্চম পর্ব। নিয়মিত দেখুন এবং মুখস্থ করুন। তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব গুরুত্বপূর্ণ 15টি পারিভাষিক শব্দ। প্রথমেই রয়েছে অ্যানেক্সিউর। অ্যানেক্সিউর পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে ক্রুরপত্র। এরপর রয়েছে অটোনোমাস। অটোনোমাস পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে স্বায়ত্তশাসিত। এরপর রয়েছে অথর। অথর পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে লেখক বা গ্রন্থকার। লেখক বা গ্রন্থকার। এরপর রয়েছে এয়ার কন্ডিশনড। এয়ার কন্ডিশনড এই পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত। শীতাতপ নিয়ন্ত্রিত। এরপর রয়েছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে পটভূমি। পটভূমি। এরপর রয়েছে বেজ। বেজ পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে তকমা। এরপর রয়েছে বেইল। বেইল পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে জামিন। এরপর রয়েছে ব্যালেন্স। ব্যালেন্স পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে বাকি বা উদ্বৃত্ত। এরপর রয়েছে ব্যালেন্সড ডায়েট। ব্যালেন্সড ডায়েট পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে সুষম খাদ্য। এরপর রয়েছে ব্যালিস্টিক মিসাইল। ব্যালিস্টিক মিসাইল পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে ক্ষেপণাস্ত্র। এরপর রয়েছে ব্যালট। ব্যালট পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে গোপন ভোট। এরপর রয়েছে ব্যানিশমেন্ট। ব্যানিশমেন্ট পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে নির্বাসন। এরপর রয়েছে ব্যাংক রেট। ব্যাংক রেট পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে ব্যাংক হার। এরপর রয়েছে ব্যাংকরাপ্ট। ব্যাংকরাপ্ট পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে দেউলিয়া। এরপর রয়েছে ব্যান্ড। ব্যান্ড পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ। এরপর রয়েছে গুরুত্বপূর্ণ 15টি বাগধারা। প্রথমে রয়েছে ইচড়ে পাকা। ইচড়ে পাকা বাগধারাটির অর্থ হচ্ছে অকালপক্ষ। এরপর রয়েছে ইলশে গুড়ি। ইলশে গুড়ি বাগধারাটির অর্থ হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। এরপর রয়েছে ইঁদুর কপালে। ইঁদুর কপালে বাগধারাটির অর্থ হচ্ছে মন্দভাগ্য। এরপর রয়েছে ইতর বিশেষ। ইতর বিশেষ বাগধারাটির অর্থ হচ্ছে পার্থক্য। এরপর রয়েছে ঈদের চাঁদ। ঈদের চাঁদ বাগধারাটির অর্থ হচ্ছে কাঙ্ক্ষিত বস্তু। এরপর রয়েছে উড়ো কথা। উড়ো কথা এই বাগধারাটির অর্থ হচ্ছে গুজব। এরপর রয়েছে উড়নচণ্ডী। উড়নচণ্ডী বাগধারাটির অর্থ হচ্ছে উচ্ছৃঙ্খল। এরপর রয়েছে 19-20। 19-20 বাগধারাটির অর্থ হচ্ছে সামান্য পার্থক্য। এরপর রয়েছে উজানের কই। উজানের কই বাগধারাটির অর্থ হচ্ছে সহজলভ্য। এরপর রয়েছে উড়ন পেকে। উড়ন পেকে বাগধারাটির অর্থ হচ্ছে অপব্যয়ী। এরপর রয়েছে উপসী ছাড়পোকা। উপসী ছাড়পোকা এই বাগধারাটির অর্থ হচ্ছে অভাবগ্রস্ত লোক। এরপর রয়েছে উলুখাগড়া। উলুখাগড়া বাগধারাটির অর্থ হচ্ছে গুরুত্বহীন লোক। গুরুত্বহীন লোক। এরপর রয়েছে উলুবনে মুক্তা ছড়ান। উলুবনে মুক্তা ছড়ান এই বাগধারাটির অর্থ হচ্ছে বৃথা আয়োজন। বৃথা আয়োজন। এরপর রয়েছে উদর পিণ্ডি বুধর ঘাড়ে। উদর পিণ্ডি বুধর ঘাড়ে এই বাগধারাটির অর্থ হচ্ছে একের দোষ অপরের উপর চাপানো। একের দোষ অপরের উপর চাপানো। এরপর রয়েছে উত্তম মধ্যম। উত্তম মধ্যম এই বাগধারাটির অর্থ প্রহার। এরপর রয়েছে গুরুত্বপূর্ণ 15টি একথায় প্রকাশ। প্রথমে রয়েছে ভুজের সাহায্যে চলে যে। ভুজের সাহায্যে চলে যে একে এক কথায় বলা হয় ভুজঙ্গ বা ভুজক। এরপর রয়েছে পা দিয়ে যে চলে না। পা দিয়ে যে চলে না এক কথায় বলা হয় পন্নগ। পন্নগ। বক্ষ দিয়ে হাঁটে যে। বক্ষ দিয়ে হাঁটে যে এক কথায় বলা হয় উড়গ। এরপর রয়েছে লাফিয়ে চলে যে। লাফিয়ে চলে যে এক কথায় বলা হয় প্লবক। এরপর রয়েছে তড়িৎ গমন করে যে এক কথায় বলা হয় তুরগ। তুরগ শব্দের অর্থ হচ্ছে ঘোড়া। আকাশে বিচরণ করে যে। আকাশে বিচরণ করে যে এক কথায় বলা হয় বিহগ বা বিহঙ্গ। পরকে পালন করে যে। পরকে পালন করে যে এক কথায় বলা হয় পরভৃৎ। কাকের বাংলা অর্থ আমরা জানি পরভৃৎ। খন্দত দিয়ে পরভৃৎ। এরপর হচ্ছে পরের দ্বারা প্রতিপালিত। পরের দ্বারা প্রতিপালিত এক কথায় বলা হয় পরভৃৎ। আমরা জানি কোকিলের বাংলা অর্থ হচ্ছে পরভৃৎ।
ত দিয়ে পরবৃত্ত। এরপর রয়েছে যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা। যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা, এক কথায় বলা হয় মহাশ্বেতা। এরপর রয়েছে যে নারী আনন্দ দান করে, একে এক কথায় বলা হয় বিনোদিনী। এরপর রয়েছে যে নারী কলহপ্রিয়। যে নারী কলহপ্রিয়, একে এক কথায় বলা হয় খান্ডানি। খান্ডানি। এরপর রয়েছে যে নারী চিরকাল গৃহবাসিনী। যে নারী চিরকাল গৃহবাসিনী, একে এক কথায় বলা হয় চিরন্টি। চিরন্টি। এরপর রয়েছে যে নারী বীর। যে নারী বীর, একে এক কথায় বলা হয় বীরাঙ্গনা। এরপর রয়েছে যে নারী শিশু সন্তান সহ বিধবা। যে নারী শিশু সন্তান সহ বিধবা, তাকে এক কথায় বলা হয় বালপুত্রিকা। বালপুত্রিকা। এরপর রয়েছে যে নারী একবার সন্তান প্রসব করেছে। যে নারী একবার সন্তান প্রসব করেছে, একে এক কথায় বলা হয় কাকবন্ধা। এরপর রয়েছে গুরুত্বপূর্ণ 15টি শব্দার্থ। প্রথমে রয়েছে গাদ। গাদ শব্দের অর্থ হচ্ছে ময়লা। এরপর রয়েছে গাদ। গাদ শব্দের বাংলা অর্থ হচ্ছে অগভীর। অগভীর। গাদ, এখানে রয়েছে দ এবং পরবর্তী গাদ শব্দে রয়েছে ধ। এরপর রয়েছে গীতি। গীতি। গীতি শব্দের বাংলা শব্দের অর্থ হচ্ছে গায়ক। এরপর রয়েছে গুড়। গুড় শব্দের বাংলা অর্থ হচ্ছে নিবিড় বা গোপন। নিবিড় বা গোপন। এরপর রয়েছে গেরিলা। গেরিলা শব্দের বাংলা অর্থ হচ্ছে গোপন যোদ্ধা। গোপন যোদ্ধা। এরপর রয়েছে গোড়া। গোড়া শব্দের বাংলা অর্থ হচ্ছে ফর্সা। গোড়া শব্দের বাংলা অর্থ হচ্ছে ফর্সা। এরপর রয়েছে ঘ্যাস। ঘ্যাস এর বাংলা অর্থ হচ্ছে কয়লার ছাই। এরপর রয়েছে চঞ্চু। চঞ্চু শব্দের বাংলা অর্থ হচ্ছে পাখির ঠোঁট। পাখির ঠোঁট। এরপর রয়েছে চুনচু। চুনচু। চুনচু শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রসিদ্ধ। প্রসিদ্ধ। এরপর রয়েছে চর। চর শব্দের বাংলা অর্থ হচ্ছে গোপন সংবাদদাতা। এরপর রয়েছে চরচড়ি। চরচড়ি শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রাচীন সঙ্গীত। এরপর রয়েছে চর্যা। চর্যা শব্দের বাংলা অর্থ হচ্ছে পালন বা নিয়ম। পালন বা নিয়ম। এরপর রয়েছে চার। চার। চার শব্দের বাংলা অর্থ হচ্ছে তাগিদ। এরপর রয়েছে চির। চির শব্দের বাংলা অর্থ হচ্ছে ফাটল। এরপর রয়েছে চাপল। চাপল শব্দের বাংলা অর্থ হচ্ছে তরল বা বায়বীয়। তরল বা বায়বীয়। এরপর আমরা দেখব গুরুত্বপূর্ণ 3টি সমার্থক শব্দ। প্রথমে রয়েছে ঘোড়া। ঘোড়া শব্দের সমার্থক শব্দসমূহ হচ্ছে অশ্ব, বাজি, হয়, তুরগ, ঘোটক, তুরঙ্গ, তুরঙ্গম, রেশা। আমি আবার পড়ছি, ঘোড়া শব্দের সমার্থক শব্দসমূহ অশ্ব, বাজি, হয়, তুরগ, ঘোটক, তুরঙ্গ, তুরঙ্গম, রেশা। এরপর রয়েছে পানি শব্দের সমার্থক শব্দসমূহ জল, সলিল, বাড়ি, অম্বু, অপ, উদক, নীর, পয়, তৈ, অম্বু, অর্ণ। আমি আবার পড়ছি, পানি শব্দের সমার্থক শব্দসমূহ জল, সলিল, বাড়ি, অম্বু, অপ, উদক, নীর, পয়, তৈ, অম্ভ, অর্ণ। এরপর আমরা দেখব ময়ূর শব্দের সমার্থক শব্দসমূহ কলাপি, কেকা, শিখি, শিখণ্ডী, কেকি, বরহি। আমি আবার পড়ছি, ময়ূর শব্দের সমার্থক শব্দসমূহ কলাপি, কেকা, শিখি, শিখণ্ডী, কেকি, বরহি। সাহিত্যিক পরিচিতি পর্বে আজকে আমরা দেখব ফরুক আহমদ সম্পর্কে। ফরুক আহমদ 1918 সালের 10 জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন। ফরুক আহমদ 1918 সালের 10 জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী কবি। ফরুক আহমদ ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী কবি। 1944 সালে কলকাতার দুর্ভিক্ষের পটভূমিতে লাশ কবিতা লিখে তিনি প্রথম খ্যাতি অর্জন করেন। 1944 সালে কলকাতার দুর্ভিক্ষের পটভূমিতে লাশ কবিতা লিখে তিনি প্রথম খ্যাতি অর্জন করেন। ফরুক আহমদ তার বিখ্যাত কাহিনী কাব্য হাতেম তাই এর জন্য 1966 সালে আদমজী পুরস্কার লাভ করেন। ফরুক আহমদ তার বিখ্যাত কাহিনী কাব্য হাতেম তাই
হাতেম তাই এর জন্য 1966 সালে আদমজী পুরস্কার লাভ করেন। 1966 সালেই পাখির বাসা শিশুতোষের জন্য ইউনেস্কো পুরস্কার লাভ করেন। ফরুক আহমদ 1966 সালে পাখির বাসা শিশুতোষের জন্য ইউনেস্কো পুরস্কার লাভ করেন। এবার আমরা দেখব ফরুক আহমদ রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ সমূহ। প্রথমটি হলো সাত সাগরের মাঝি। সাত সাগরের মাঝি। এরপর রয়েছে সিরাজুম মুনিরা। সিরাজুম মুনিরা। এরপর রয়েছে নৌফেল ও হাতেম। নৌফেল ও হাতেম। এরপর রয়েছে মুহূর্তের কবিতা। মুহূর্তের কবিতা। এরপর রয়েছে সিন্দাবাদ। সিন্দাবাদ। এরপর রয়েছে হাতেম তাই। হাতেম তাই। এরপর রয়েছে নতুন লেখা। নতুন লেখা। এরপর রয়েছে হাবেদা মরুর কাহিনী। হাবেদা মরুর কাহিনী। আমি আবার পড়ছি ফরুক আহমদ রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ সমূহ: সাত সাগরের মাঝি, সিরাজুম মুনিরা, নৌফেল ও হাতেম, মুহূর্তের কবিতা, সিন্দাবাদ, হাতেম তাই, নতুন লেখা, হাবেদা মরুর কাহিনী। সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন।